বেলুচিস্তান স্বাধীনই ছিল, এটাই ইতিহাস। 1948 সালে জিন্না গাদ্দারি করে, এই যে পাকিস্তানের জাতির পিতা, তাদের বাবায়ে কওম, এই শুয়োরখোর গিদড়খোর জিন্না গাদ্দারি করে এই বেলুচিস্তান দখল করে ফেলে। সেই থেকে 1948 সাল থেকে আজ পর্যন্ত বেলুচদের উপরে চরম নির্যাতন নিপীড়ন চলে আসছে। 1948 একবার ভয়াবহ নির্যাতন চালিয়েছে দখল করার সময়। এমনকি 1970 সালে, অর্থাৎ আমাদের দেশে গণহত্যা চালানোর কিছুদিন আগে, তার আগের বছরই বেলুচিস্তানে টিক্কা খান গণহত্যা চালায়, টিক্কা খানের নেতৃত্বে, যার জন্য টিক্কা খানকে বুচার অফ বেলুচিস্তান বলা হয়, বেলুচিস্তানের কসাই বলা হয়। তাকেও বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের উপর গণহত্যা চালানোর জন্য। আমরা স্বাধীন হয়ে গেছি, বেলুচিস্তান স্বাধীন হতে পারে নাই। আমাদের ভাগ্য ভালো যে আমরা প্রায় রাষ্ট্রে স্বাধীন হয়েছি। তারা প্রায় 72-73 বছর যাবত তারা লড়াই চালিয়ে আসছে। আজকে তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। অবশ্যই বেলুচিস্তান স্বাধীন হবে, স্বাধীন হওয়ারই কথা। কারণ এই দেশ, যে জাতি একবার স্বাধীনতার কথা ঘোষণা করে, আপনি তাদেরকে রুখে দিতে পারবেন না। আর এদের উপর যে নির্যাতন নিপীড়ন চলেছে, তাদের তো আপনি রুখতে পারবেনই না। কারণ হচ্ছে এই পাকিস্তান বাহিনী কত হারামি, এদের মানবাধিকার কর্মীদের গায়েব করে দেয়, এদের শিশুদের মেরে ফেলে, বাপকে মেরে উচ্চারণ করে। আর বেলুচরা হচ্ছে হাজার হাজার বছরের সংস্কৃতি সভ্যতার অধিকারী। আপনি এটাকে তো ধরে রাখতে পারবেন না। আরো বিচিত্র বিষয় যে 73-74 বছর, 72 থেকে 73 বছর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, কোন মুসলমানদের চেতনা এখন আর জাগে না। এইভাবে নৃশংসভাবে বেলুচ মুসলমানদের মেরে ফেলতেছে। কোন বামপন্থীদের কোনো দিন আপনি কোন বামপন্থী অফিসে এগুলো নিয়ে আলোচনা শুনবেন, কোন বামপন্থী পত্রিকায় একটা কলাম তো দূরের কথা, একটা বাক্য লিখতে দেখবেন না। কোন মুসলমান একটা শব্দ উচ্চারণ করবে মুসলমানদের নিয়ে। এখন আর ইসলামী জজবাও তাদের জাগে না, বামপন্থীদের মানবাধিকারের জজবাও তাদের জাগে না। এই বেলুচরা যে বীরেরা যে লড়াই করতেছে, তাদের নেতাদের হত্যা করে ফেলেছে, ডেকে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে মেরে ফেলেছে, এইরকম রেকর্ড আছে। আর আপনি যেটা বললেন, এটা সত্যতা হলো যে এরা আপনি আর ঠিকই রাখতে পারবেন না। বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য এসেছিল। 24শে জুলাই সন্ত্রাসী আন্দোলনের পরে পাকিস্তান মনে করেছিল যে মুড়ির মোয়ার মতো বাংলাদেশ গিলে খাবে। তখনই আমি বলেছিলাম, এর আগেও বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায়, তার আগেও আমি বলেছি যে আগামী 5 থেকে 5 বছরের মধ্যে পাকিস্তান ভেঙে যাবে। তো আমি ভেবেছিলাম, তখন বলেছিলাম টুকরো হবে, মানে একটা হবে। কিন্তু আপনি যেটা বললেন যে বেলুচিস্তান স্বাধীন হয়েছে কিনা, আপনাকে বলে রাখি, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। আর আপনি এটাকে টিকিয়ে রাখতে পারবেন না। কারণ সারা পৃথিবী এদের অবস্থান দেখেছে, তারা কারেন্সিও চালু করে দিয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের উচিত বেলুচ মুক্তিযোদ্ধাদের সমর্থন দেওয়া, বেলুচিস্তানকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া। আমার ধারণা এই মুহূর্তে যদি শেখ হাসিনার সরকার বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকতো, অবশ্যই বেলুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দিত। আমার ধারণা 1-2 মাসের মধ্যে থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ বেলুচিস্তানকে স্বীকৃতি দেবে। কারণ প্রায় 40 লক্ষ থেকে 50 লক্ষ বেলুচ যারা দেশের বাইরে রয়েছে, তারা বিভিন্নভাবে কাজ করতেছে। আমাদের সাথে তাদের ব্যক্তিগতভাবে কথা হয়। তারা কতটুকু মানে সেকুলার আপনি চিন্তাই করতে পারবেন না। তারা মুসলমান, তারা নিজস্ব সংস্কৃতি সভ্যতাকে তারা ধারণ করে। তারা শুধুমাত্র কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা একই চিন্তার উপরে তারা থাকে না। তারা কারোর সাথেই, তারা এত লিবারেল আপনি কল্পনাই করতে পারবেন না। তাদের বেলুচিস্তানের চিন্তা ভাবনা কেমন হবে, আপনাদের রাজনৈতিক মোটো কি হবে, তারা সব আধুনিক চিন্তা করে। এবং সবচেয়ে আপনাকে বিস্ময়কর একটা তথ্য দেই, সারা পৃথিবীতেই যারা মুক্তিযুদ্ধ করে, তারা কিন্তু সবার আগে আর্থিক সহযোগিতা চায়। আমরা তাদের বলেছি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, তারা আপনাকে কিভাবে সহযোগিতা করবো আমরা জানান। আপনি বিশ্বাস করবেন না, ইউ বিলিভ ইট অর নট, আমি তাদের রেসপেক্ট করি। তাদের যে সেলফ মানে কনফিডেন্ট এবং আত্মমর্যাদা বোধ কত বেশি, তারা একবারও বলে নাই যে আমাদের জন্য টাকা পয়সা বলে। অথচ বেলুচিস্তানের মানুষ কিন্তু ধনী না। তারা কি বলেছে জানেন? বলেছে আপনারা আমাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেন, আপনারা আমাদের কথা মানুষকে জানান, আমরা যে নির্যাতিত নিপীড়িত এই পাকিস্তানি আর্মিদের প্রোপাগান্ডার সাথে তারা পারতেছে না, আমরা পারতেছি না, আপনারা আমাদের সহযোগিতা করেন। ডিপ্লোম্যাটিক লেখায়, বলায়, কবিতায়, আলোচনায় আপনারা আমাদের সহযোগিতা করেন।
এবং তারা এও বলেছে যে তাদের দেশ বেলুচিস্তান প্রস্তুতি 13 তারিখে তারা আনলাকি বাট লাকি ফর সাম, তারা 13 তারিখে স্বাধীনতা ঘোষণা করেছে। তারা বলেছে আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে, স্বাধীনতা দিবস 13 তারিখ বলে প্রাথমিক ঘোষণা করেছে। তারপর তারা এও বলেছে তারা কারেন্সিও ঘোষণা করেছে এবং সেটা লেনদেন তারা 13 তারিখ থেকে শুরু করেছে। তারা সবসময় বলেছে যে বেলুচিস্তান হবে সারা পৃথিবীর জন্য, পৃথিবী আমরা সারা পৃথিবীর সাথে সম্পর্ক রাখবো, জ্ঞান দেব নেব, অর্থনৈতিক ব্যবসায়িক সাংস্কৃতিক বিনিময় তারা করবে। তারা বলেছে যে আপনারা কল্পনাই করতে পারবেন না যে এটা আপনারা যে পাকিস্তানের স্বরূপ দেখেছেন বেলুচিস্তান তা নয়, যে আমরা তারা আরো বিস্মিত হয়ে গেছি আমি যে বেলুচিস্তানের তরুণেরা তারা ফাস্ট ফুড খাওয়ার টাকা জোগাড় টাকা ম্যানেজ করে তারা বই পড়ে, পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি বই পাঠ করে তারা। বললো যে তাদের বুক ফেয়ার হয়, সেখানে 50-60 লক্ষ বই বিক্রি হয়, টাকার না 50-60 লক্ষ বই বিক্রি, যেখানে মানুষ এলো 1.5 কোটি, সেখানে আপনি 50-60 লক্ষ বই বিক্রি করেন, আপনি কি মনে করেন আমাকে বলেন। আমি তখন বললাম এটা কি করে সম্ভব? তারা বললো যে আমাদের তরুণেরা ফাস্টফুড খায় না, তারা সেই টাকা দিয়ে বই কিনে। তো সেই জাতিটাকে আপনি এইভাবে নির্যাতিত নিষ্পেষিত রাখবেন। 45% হচ্ছে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান, মানে টুকরো পাকিস্তানের টুকরো পাকিস্তান। কেন পাকিস্তান 71 একবার টুকরো হয়েছে? বাংলাদেশের মোল্লারা বলেছিল, বাংলাদেশের ইসলামী জজবালারা বলেছিল কিয়ামত তক পাকিস্তান টিকবে, কিন্তু 25 বছর পরেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। এখন আবার ভেঙে বেলুচিস্তান হবে, ভেঙে সিন্ধু হবে, ভেঙে পশতুনিস্তান হবে। নিশ্চিত থাকেন, বলেছিলাম টুকরো হবে, এখন দেখছি টুকরো টুকরো হবে। বলেছে তাদের যে অর্থনীতি, এখানকে যত খনিজ সম্পদ পৃথিবীতে 100 প্রকার খনিজ সম্পদের মধ্যে কিছু খনিজ সম্পদ আছে রেয়ার খনিজ সম্পদ, সেগুলো বেলুচিস্তানে আছে। এগুলো দিয়েই পাকিস্তানে মানে লাহোর আর পাঞ্জাবিরা চলে। তারা সবসময় শোষণ করে। তারা 71 পর্যন্ত আমাদের শোষণ করেছিল, 47 থেকে 71 পর্যন্ত বেলুচিস্তানকে শোষণ করে। তারা সেখানে পড়ালেখা করতে দেয় না। তারা যদি পড়ালেখা করে সেটাকে অপরাধ মনে করা হয়। তারা শিক্ষিত হলে তাকে গ্রেপ্তার করে। তো এইরকম একটা দেশ, যেই দেশে শিশুদেরও বলাৎকার করে, টুকরো টুকরো করে কেটে টুকরো টুকরো করে ফেলে, বড়দের ম্যাচিউর যারা তাদের কিডনি, চোখ, লিভার এগুলো তারা বিক্রি করে। পৃথিবীর একমাত্র হারামি এই পাকিস্তানি সেনা, যারা একদিকে আফগানিস্তানের আফিম বেচে, আরেকদিকে তারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচে। এই সেনাবাহিনীকে পৃথিবীতে নিষিদ্ধ করা উচিত। এই 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের উপর অমানবিক অত্যাচার করার জন্য এবং বেলুচদের উপর অত্যাচার করার জন্য। এখন তারা আফগানিস্তানও মারামারি করতেছে, আপনারা জানেন, আপনারা খুব ভালো করেই জানেন যে এদের পেশায় হচ্ছে সন্ত্রাস, জঙ্গি উৎপাদন। বেলুচিস্তান অবশ্যই স্বাধীন হবে এবং তারা ডিক্লেয়ার দিয়েছে। আমরা মনে করতেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে 27 সালে তারা অনেক দেশে এবং তারা নিরাপত্তা পরিষদে তারা স্বীকৃতি পাবে। যদিও চায়না সেখানে ভেটো দেবে আমরা নিশ্চিত, তারপর আমরা আশা করতেছি অনেক দেশ তাদের স্বীকৃতি দিবে, তারা কাজ চালিয়ে যাবে। অলরেডি বেলুচরা ঘোষণা করেছে তাদের কোন বেলুচিস্তানের সাথে কেউ ব্যবসা করতে চাইলে যেন পাকিস্তান সরকারের সাথে কোনো চুক্তি না করে, সরাসরি তাদের সাথে করে। এইভাবে তারা বলে দিয়েছে। সারা পৃথিবীর প্রায় 40 থেকে 50 লাখ বেলুচ, মানে এরা বালুচ, এরা সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে এবং তারা স্বাধীন হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে। এটা হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, সিপিইসি, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা হাইওয়ে ইনিশিয়েটিভ, সেটার একটা প্রজেক্ট। এটা করা হয়েছে বেলুচিস্তানের উপর দিয়ে, এবং বেলুচিস্তানের ওই সমুদ্রে আরব সাগরে সেখানে গাওয়াত যে বন্দর করেছে সেটাও চীন। টোটালি এখানে চীন $60 বিলিয়ন বিশাল বিনিয়োগ। আর ওখানের যে খনিজ সম্পদ রয়েছে সেগুলো উত্তোলন করছে চায়না কোম্পানিকে দিয়ে। সব মিলিয়ে বালুচদের যে অভিযোগ, যেটা আমরা শুনেছি বা মিডিয়ায় যেটা এসেছে, সেটা হচ্ছে চীনকে দিয়ে টোটাল বেলুচিস্তানকে লুট করা হচ্ছে, এই ধরনের অভিযোগ বালুচরা করছেন। প্রশ্ন হলো, এই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কি এই সংকটের পেছনে মূল ভূমিকা রাখছে কিনা? ফরিদ ভাই। জি, ধন্যবাদ আপনাদের দুইজনকে, আবার আপনার দর্শকদের শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন, চীন তো সবসময় পাকিস্তানের উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত থাকে। ইদানিং পাকিস্তান আমেরিকাকেও সেখানে দাওয়াত দিয়েছে, অর্থাৎ বাঘ সিংহ দুইজনকে দাওয়াত দিয়েছে যাতে ওই অঞ্চলে কোনো হরিণ না থাকতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে একটা জাতি যখন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ, আপনি একজন নারী নেত্রীর কথা শুনেছেন,
যে আমরা বালুচ, কত তোমরা মারবা, যত মারবা আমরা পয়দা হব, আর আমরা কখনো আমাদের শহীদদের ভুলে যাব না বাঙালিদের মতো। তিনি কিন্তু এইভাবে স্লোগান দিয়েছেন। তো এই জাতিকে আপনি ঠিক রক্ষা মানে দাবিয়ে রাখতে পারবেন না। চীন যেটা করেছে, মাঝখান দিয়ে সিপ্যাক সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের নামে আসলে বেলুচিস্তানকে চীনকে দিয়ে তারা সেটা দখল করতে চেয়েছে, এখন আমেরিকাকে দেওয়া হচ্ছে। কিন্তু বেলুচেরা বুঝতে পেরেছে, তারা বলে দিয়েছে যে যারা পাকিস্তানের সাথে চুক্তি করবে তাদের ধরে নিবে যে তারা বেলুচদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। তারা যত প্রজেক্ট ছিল সব বন্ধ করে দিয়েছে। বেলুচিস্তানে এখন কোনো না চাইনিজ প্রজেক্ট আছে, না আমেরিকার প্রজেক্ট তো নাই। তারা ওইখানে 5টার পরে কোনো বাদ চলে না, পুরো বেলুচিস্তানে কোনো বাদ চলে না। কোনো সেনাবাহিনীর কর্মকর্তা কখনো ট্রেন ভ্রমণ করে না। আরো অদ্ভুত ব্যাপার, সেখানে একটি এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন হয় আরেক জায়গায়, আরেক প্রদেশে। তাহলে সেই দেশটা তো আদতে পাকিস্তানের কন্ট্রোলের বাইরে, সর্বদাই বাইরে। যদি বেলুচিস্তানে কিছু অংশ রয়েছে আফগানিস্তানের মধ্যে, কিছু অংশ রয়েছে ইরানের ভিতরে, তারা এটা দাবি এখনো করে নাই। তারা বলেছে তারা যতটুকু বেলুচ রয়েছে, তাদের বন্দর রয়েছে, তাদের পানিপথ রয়েছে, তাদের বিশাল ভূমি রয়েছে। আপনি দেখেন পাকিস্তানে প্রায় 25 থেকে 26 কোটি মানুষ, কিন্তু বেলুচিস্তান 45% বা 44%, সেখানে মানুষ মাত্র 1.5 কোটি। মানে তারা কত সচেতন, আপনি এটা খেয়াল করেছেন? অর্থাৎ তার দ্বারা যে এই যে পাকিস্তানের যে মৌলবাদী গোষ্ঠী ইসলামী জঙ্গিবাদ, তাদের সাথে কিন্তু তাদের সম্পর্ক নাই। এবং আপনি খেয়াল করেন, তারা শুধুমাত্র সেনাবাহিনীর, আপনি দেখবেন সেনাবাহিনী যখন রেলে যায় সেই গাড়িতে হামলা করে, বা সেনা ক্যান্টনমেন্টে হামলা করে, সরাসরি সেনা স্থাপনা বা পুলিশের উপর হামলা। তারা কিন্তু সাধারণ নাগরিকের উপর হামলা করে না। এরকম পৃথিবীতে এইরকম কোনো গোষ্ঠী নাই পৃথিবীতে বলা চলে। তারা যে কোনো বাণিজ্য পাকিস্তান, সেখানে চীনকে বলে দিয়েছে তারা যখন দেখেছে তাদের লুটে পুটে খায়, গ্যাস যায় বালুচিস্তান থেকে, বেলুচিস্তানের মানুষ গ্যাসের অভাবে রান্না করতে পারে না, এটা তো মেনে নিবে না, মেনে তারা নিতে পারে না। সেখানে আরো অয়েল রিজার্ভ রয়েছে, যদি অত বেশি নয় কিন্তু অয়েল রয়েছে, তো সেগুলো নিয়ে আসে, কিন্তু তারা তো সেগুলো তাদের উপরে ব্যবহার করে না। বেলুচদের জন্য কিছুই ব্যবহার করে না। যদি তাই করতো তাহলে তার বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করতো না। আপনি খেয়াল করেন যে 45% একটা প্রদেশ, সেই প্রদেশকে কিভাবে নিচু করে রাখা হয়েছে। তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাদের নয় তো, আপনি একটু আগে বললেন পিওকের কথা, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, সেখানে তারা খাদ্য বন্ধ করে দিয়েছে। কত হারামি এই পাঞ্জাবি বাহিনী। এই পাঞ্জাবের মূলত পাকিস্তান পরিচালনা করে সব পাঞ্জাবি। তো পাঞ্জাবিদের এখন না সিন্ধিরা পছন্দ করে, না কাশ্মীরিরা পছন্দ করে, না পশতুনরা পছন্দ করে, না বেলুচরা তো পছন্দ করেই না। তো একটা 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 মুষ্টিমেয় কিছু লোক, ওই পাঞ্জাবিরা সারা পাকিস্তানকে দখল করে রাখবে, তো হয় না ভাই। বরং এতদিন কিভাবে ধরে রাখলো এটাই তো আমার কাছে বিস্ময়কর। আমার ধারণা যদি ইরান ইসরায়েল এই যুদ্ধটা না হতো, ইরান ইসরায়েল আমেরিকা এই যে ত্রিমুখী যুদ্ধ যদি না হইতো, এতদিন বেলুচিস্তান স্বাধীন হয়ে যেত। এই কারণে পিছিয়ে গেছে। আমার ধারণা এটা হয়ে যাবে এবং হওয়া উচিত। সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ, গণতান্ত্রিক মানুষ, যারা মানবাধিকার কর্মী, তাদের উচিত বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে কথা বলা। এইখানে দেখেন আপনি, এখন কিন্তু আমি আবারও বলতেছি যে এখন কোন ইসলাম প্রেম আমরা দেখতেছি না। তারা যে মুসলমান এটা আর বলতেছে না, তাদের মারা যায়। মানে বাংলাদেশের মুসলমানরা কত বড় ফাত্রা, বাংলাদেশের বামপন্থীরা কত বড় ফাত্রা, বেলুচিস্তান দিয়ে প্রমাণিত হয়েছে। এমনকি 200-র উপরে লোক মরে ফেলছে পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, প্রায় 200-র উপরে লোক মেরে ফেলেছে। পত্রিকায় আসছে 50 জন, কিন্তু আমরা জানি সেখানে 200-র উপরে লোক মারা গেছে। কিন্তু বাংলাদেশের টু শব্দটি করতে দেখেছেন কোন মুসলমানকে? কাশ্মীরে তো জেনুইন মুসলমান, তাই না? আজকে যদি ভারতের ভিতরে যে কাশ্মীর, সেখানে যদি 2 জন লোক মারা যাইতো, বাংলাদেশে বাইতুল মোকাররমে মিছিল করতো। 200 লোক মেরে ফেললো পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, তাদের টু শব্দটি নাই। আর বেলুচদের তো লক্ষ লক্ষ মেরেছে 73 বছরে, কেউ টু শব্দটি করে না। তো এগুলো ভণ্ডামি তো আমরা দেখতে পারতেছি। তবে বেলুচিস্তান অবশ্যই স্বাধীন হবে। আর চীন, আমার ধারণা যে চীনও শেষ মুহূর্তে, আমার ধারণা চীন 27 সালের মধ্যেই বেলুচদের সাথে একটা চুক্তিতে যাবে, কারণ তারা তো ব্যবসা করতে হবে। পাকিস্তানের একেবারে বর্ডার, এটা যদি তারা ছেড়ে দেয়, ইরানের বর্ডার, এই পুরো বেলুচ যদি ছেড়ে দেয় তো হবে না। আমরা দেখেছি বার্মাতে সকল দলের সাথে, সকল গোষ্ঠীর সাথে চীনের সুসম্পর্ক আছে। আমার ধারণা চীন 2027 সালের মধ্যেই বেলুচদের সাথে সুসম্পর্ক করবে, তাদের ব্যবসায়িক কারণে। যেহেতু তাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তাদের অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে, আর যেহেতু দেশটা স্বাধীনতা ঘোষণা দিয়ে দিয়েছে এবং দেশটা স্বাধীন হয়ে যাবে, আমেরিকাও নিশ্চয়ই এই সুযোগটা
হাতছাড়া করবে না, কারণ এত বড় একটা প্রদেশ, মানুষ মাত্র 1.5 কোটি, প্রচুর রিসোর্স রয়েছে, পৃথিবীর সকল পরাশক্তি সেখানে চলে আসবে, কোনো সন্দেহ নেই চলে আসবে, ব্যবসায়ীরা সেখানে চলে যাবে। আমাদের সাথে তাদের কথা হয়েছে যে সেখানে তারা শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য মানে হাসপাতাল সহ আরো বিভিন্ন, তারা খনিজ না শুধু, তারা বহুবিধ ব্যবসা বাণিজ্যের জন্য তারা পৃথিবীকে সুযোগ দিয়ে অবারিত করে দিবে, তারা বলে দিয়েছে। তো ব্যবসায়ীরা সেখানে যাবে, অবশ্যই সেখানে চীনও থাকবে, কিন্তু এখন চীনের যে কোনো প্রজেক্ট তারা হামলা করেছে, তারা বলেছে যে এখান থেকে কোনো রিসোর্স, কোনো খনিজ সম্পদ যদি লাহোরে যায়, করাচিতে যায়, তবে তারা সেটাকে হামলা করবে, এবং করে চলছে, এবং নিয়মিত করে চলছে। আপনি দেখেন যখন ওই ফিল্ড মার্শাল আসিফ মুনির সারা দুনিয়া জয় করতেছে, ভারত দখল করবে, বাংলাদেশের দিয়ে 7 সিস্টার দখল করার স্বপ্ন দেখতেছিল, তখন কিন্তু তার বেলুচিস্তান চলে গেছে, এবং আজকেও 45 জন মারা গেছে। সে পরশুদিন বলেছিল যে 72 ঘন্টার মধ্যে বেলুচিস্তান খালি দেখতে চায়, কিন্তু উল্টা হয়ে গেছে। বিএলএ, বাংলা বেলুচিস্তান লিবারেশন অ্যালায়েন্স আর্মি, তারা কিন্তু অলরেডি আজকে মেরে ফেলেছে, এবং দেখবেন এটা ঘটতেই থাকবে, আপনি দাবিয়ে রাখতে পারবেন, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। আপনি একটা দেশকে, একটা অঞ্চলকে, একটা জাতিকে আপনি নিয়ে 75 বছর শোষণ করবেন, তারা বসে থাকবে, আশাটা কেন করেন? কখনোই সম্ভব না। আমি অবশ্যই আশা করি, যেহেতু তাদের স্থলবন্দর আছে, সরি, তাদের পানিপথ আছে, বন্দর আছে, তাদের যে বন্দরটা রয়েছে, এই বন্দর বেলুচিস্তানকে খুবই সহযোগিতা করবে আগামীতে ডেভেলপমেন্টের জন্য, এটা আমার ধারণা। এবং তাদের সাথে ইরানের সম্পর্ক ভালো থাকবে, হয়তো পাকিস্তানের সাথে 5 বছর বা 10 বছর সম্পর্ক ভালো থাকবে না, এক সময় আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর তার মধ্যে তো পাকিস্তান তো থাকবেই না, বেলুচিস্তান চলে গেলে সিন্ধ স্বাধীন হয়ে যাবে, সিন্ধ স্বাধীন হয়ে গেলে পশতুন স্বাধীন হয়ে যাবে, বা তারা আফগানিস্তানে যোগ দিয়ে দিবে, পাকিস্তানের ওই পাঞ্জাব নিয়ে বসে থাকতে হবে। পাঞ্জাব ছাড়া পাকিস্তানে কি, আর পাকিস্তান একটি কৃত্রিম রাষ্ট্র, এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। শুনেন, বাংলাদেশি, বাঙালি একটা জাতি, সিন্ধি একটা জাতি, বেলুচ একটা জাতি, পশতুন একটা জাতি, এমনকি পাঞ্জাবি একটা জাতি। পাকিস্তান কি? পাকিস্তান তো কোনো জাতি না, এটা তো আর্টিফিশিয়াল, তো আর্টিফিশিয়াল চিজ তো বেশি দিন থাকবে না, এটাই স্বাভাবিক। শুনেন, যখন পাকিস্তান স্বাধীন হওয়ার আগে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের। তিনি 46 সালে কাশ্মীরের একটি কাশ্মীরি ভাষায় পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলেন, যে পাকিস্তান যদি হয়ে যায়, মানে বলেছিলেন তখন যে পাকিস্তান তখনও ভাগ হয় নাই, 46 সালে কাশ্মীরি ভাষায় বয়ান দিয়েছিলেন, সেটা পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলেন, যে পাকিস্তান যদি কোনোদিন হয়ে যায়, সেই পাকিস্তান টিকবে না, বলছিল যে 25 বছর টিকবে না। সত্যি সত্যি তখন কিন্তু 25 বছরের মধ্যেই বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি হয়েছে। যদিও মোরারজি দেশাই নাকি বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আরেকটা পাকিস্তান সৃষ্টি করলেন আপনি, ওটাও সত্য হয়েছে। 2026 সালে ওইটাও সত্য হয়েছে যে একটা দ্বিতীয় পাকিস্তানে, দুইটাই সত্য হয়েছে। অর্থাৎ আবুল কালাম আজাদের কথাও সত্যি হয়েছে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি টিকবে না। আবার মোরারজি দেশাই বা আহ বাজপেয়ীজি, আমার মনে নাই এক্সাক্ট নাম, তিনি বলেছিলেন যে একটা দ্বিতীয় পাকিস্তান হতে যাচ্ছে। সম্ভবত মোরারজি দেশাই বলেছিলেন, কারণ বাজপেয়ী তো এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কথা বলেছেন, কাজ করেছেন সংসদের বাইরে। তো এই বাংলাদেশটা দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়েছে, আর পাকিস্তানটা টিকবে না, এক আদতেও টিকবে না। বললাম তো, আমাদের জাতিসত্তা আছে, বাঙালি জাতিসত্তা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, এরা কিন্তু একটা জাতি। আমরা কিন্তু বাঙালি হিসেবে একটা জাতি, মানে আমাদের ঐক্য হওয়ার একটা। শুধু ধর্ম দিয়ে আপনি কোনোদিনই কোনো দেশ টিকায় রাখতে পারবেন না। শুধু ধর্ম দিয়ে যদি দেশ হতো, তাহলে তো মিডিল ইস্টের 22টা দেশ তো একসাথে থাকতো। তা এত ভাগ হইলো কেন? এত ভাগ হইলো কেন? ধর্ম দেয়া, এমনকি তাদের ভাষাও এক। সৌদি আরবেও আরবি, সৌদি আরবের আশেপাশেও আরবি, কই তারা তো এক হইতে পারে না। অনেক সময় ভাষাতেও ঐক্যবদ্ধ হয় না, কিন্তু একটা জাতি, জাতি হিসেবে আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন। যদি পুরো মিডিল ইস্টে বলে আমরা আরব, তাহলে ইরান ছাড়া, মিশর ছাড়া, লিবিয়া ছাড়া সব এক হয়ে যাবে। সম্ভবত মিশর, লিবিয়া চলে আসবে। যদি বলে আরব, আপনি এটা হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু ফিলিস্তিনি হবে না, ফিলিস্তিনিরা আরব নয়, ইরানিরা আরব নয়। যদি আরব জাতীয়তাবাদ বলেন, সেটা হতে পারে। এখন তাদের জাতি, বাঙালি জাতি, সেটা হিন্দু মুসলমান এক হয়ে যেতে পারে। পশতুন একটা জাতি, সিন্ধি জাতি, বেলুচ জাতি, এমনকি পাঞ্জাবি জাতি এক হইতে পারে। কিন্তু আপনি পাকিস্তান, যার কোনো অস্তিত্বই নাই, পৃথিবীতে ছিল না এবং নাই, 40 সালে প্রথম রহমত আলী পাকিস্তান শব্দটা উচ্চারণ করে।